15 বছরে দেশি বিদেশি ঋণ 6 গুণ বাড়ায় হাসিনা সরকার। 20 লাখ কোটি টাকা পরিশোধের বোঝা জনগণের ওপর। ঐকমত্য কমিশনের সঙ্গে কাল বিকেলে বিএনপির বৈঠক। ফ্যাসিবাদ ঠেকাতে সংস্কারের আয়োজন জানান উপদেষ্টা। কুড়িগ্রামের সীমান্তের 500 গজ ভেতরে ঢুকে বিএসএফ এর লাঠিচার্জ, আহত 5 বাংলাদেশি, স্থানীয়দের প্রতিরোধ। এবং বিশ্ব ইজতেমায় লাখো মুসল্লির জুমার নামাজ। পবিত্র শবে বরাতে ইবাদত বন্দেগিতে রাত পার করবেন মুসলমানরা। স্বাগত বিরতিহীন রাত 9টায় বাংলাদেশের সঙ্গে আছি তাসনিমে জান্নাত অর্থী। শিরোনাম শুনছিলেন, এবারে পুরো খবর। দেশের জনগণের ঘাড়ে এখন 20 লাখ কোটি টাকার বেশি ঋণ, যার 18 লাখ কোটি রেখে গেছে পতিত শেখ হাসিনার সরকার। 15 বছরে ঋণ বেড়েছে 6.5 গুণ। এই ঋণে ডুবিয়ে উন্নয়নের গল্প বানাতেন শেখ হাসিনা, যা পরিশোধে চাপ বাড়ছে অন্তর্বর্তী সরকারের ওপর। বিশ্লেষকরা বলছেন, পতিত সরকারের যথাযথ ঋণ ব্যবস্থাপনা না থাকায় দেশি উৎস থেকে বেশি ঋণ নেওয়া হয়েছে, আবার বিদেশি ঋণ নেওয়া হয়েছে বিচারহীনভাবে। গত বছরের সেপ্টেম্বর শেষে সরকারের ঋণের পরিমাণ 20 লাখ কোটি টাকা ছাড়িয়েছে। এর মধ্যে বিদেশি ঋণ ছিল 10,13,000 কোটি টাকা, বাকিটা অভ্যন্তরীণ ঋণ। ব্যয় মেটাতে অভ্যন্তরীণ ও বিদেশি উৎস থেকে ক্রমাগত ঋণ করেছে পতিত শেখ হাসিনা সরকার। আবার এ ঋণের অর্থ থেকে দুর্নীতি ও অর্থ পাচারও হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের তথ্য মতে 2009 সালের 6 জানুয়ারি আওয়ামী লীগ যখন সরকারের দায়িত্ব নেয়, তখন দেশি বিদেশি ঋণের স্থিতি ছিল 2,76,000 কোটি টাকা। 2023-24 অর্থ বছর শেষে শেখ হাসিনা জাতির কাঁধে রেখে যায় 18,32,000 কোটি টাকার ঋণের বোঝা। এর মধ্যে অভ্যন্তরীণ ঋণ ছিল 10,20,000 কোটি টাকা। তার মানে 15,60,000 কোটি টাকা এই কয়েক বছরে উনি ঋণ করেছেন, এবং শেষের 3 বছরে সেই বিভিন্ন সাপ্লায়ার্স ক্রেডিট প্রকল্পের নামে, বড় বড় প্রকল্পের নামে প্রচণ্ডভাবে ঋণ নিয়ে মানে ঋণকে $100 বিলিয়ন পার করে দিয়েছে। অতএব এই যে একটা ঋণের সাগরে ডুবিয়ে খামখেয়ালি কতগুলো মেগা প্রকল্পের মাধ্যমে যে উন্নয়নের গল্প রচনা করেছেন। অর্থনীতিবিদরা বলছেন, গত 5 আগস্ট পালিয়ে যাওয়ার আগে হাসিনা প্রতি বছর মাথা পিছু জিডিপির উচ্চ প্রবৃদ্ধি দেখিয়েছেন, যাকে জনগণের সঙ্গে বড় ধরনের প্রতারণা বলে মনে করেন তারা। হাসিনার শাসনামলে নেওয়া হয় একের পর এক মেগা প্রকল্প। প্রতিটি মেগা প্রকল্পে প্রকৃত ব্যয়ের 3-4 গুণ বেশি ব্যয় দেখানোর মাধ্যমে আত্মসাৎ করা হয় লাখ লাখ কোটি টাকা। অর্থগুলো আত্মসাৎ করে বিদেশে নেওয়া হয়েছে, তার বিরুদ্ধে অন্তত ব্যাংকিং সেক্টর যাতে কলাপস না করে, একটা মেলডাউনের সৃষ্টি না হয়, সেজন্য বর্তমান সরকার চেষ্টা করে যাচ্ছে। বর্তমান যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর, তিনি খুব সাহসী পদক্ষেপ নিয়ে মোটামুটি ব্যাংকিং সেক্টরে একটা স্বস্তির আবহাওয়া ফিরিয়ে এনেছেন, কিন্তু অর্থনীতিতে প্রবৃদ্ধি অনেক কমে যাবে। বিশাল অঙ্কের ঋণের স্থিতি পরিশোধের দায় মেটাতে কমপক্ষে আগামী 1 দশক দেশের অর্থনীতি বিপর্যয়কর পরিস্থিতিতে ডুবে থাকবে বলে আশঙ্কা বিশ্লেষকদের। ইফাত আরা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। দেশে যেন আর কখনো স্বৈরাচার মাথা চাড়া দিয়ে উঠতে না পারে, সে অনুযায়ী সংস্কার হচ্ছে। আর রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐকমত্য কমিশনের বৈঠকে কাল বিএনপির সঙ্গে হবে আলোচনা, জানিয়েছেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান। সকালে 83 স্বৈরাচার পতন আন্দোলনের শহীদদের শ্রদ্ধা জানিয়ে সব দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান ছাত্র নেতারা। স্বৈরাচার প্রতিরোধ দিবসে শিক্ষা চত্বরে শহীদদের স্মরণ করলেন নানা ছাত্র সংগঠনের নেতাকর্মীরা। এই সময় তারা বলেন, 90 ও 24-এর স্বৈরাচার পতনের আন্দোলন একই সূত্রে গাঁথা। তাই সব ষড়যন্ত্র মোকাবেলা করেই রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ থাকতে হবে। একটি নির্বাচন দিয়ে জনগণের সরকার কায়েম হবে এবং জনগণ এই সরকার পরিচালনা করবে, এটাই আজকে জনগণের প্রত্যাশা। 14 ফেব্রুয়ারি 90-এর গণ অভ্যুত্থানের ধারাবাহিকতা হচ্ছে এই জুলাইয়ের গণ অভ্যুত্থান। আমাদের মুক্তিযুদ্ধের ধারাবাহিকতা হচ্ছে এই জুলাইয়ের গণ অভ্যুত্থান। নির্বাচিত সরকার, সেই তিনি শেখ হাসিনা
একই তার চাইতে আরো নতুন নতুন করা কৌশল নিয়ে বানোয়াট ভোট করে, রাতের অন্ধকারে ভোট করে স্বৈরাচারকে দীর্ঘায়িত করার চেষ্টা করেছেন। এই সময়ে অন্তর্বর্তী সরকারের শিল্প ও গণপূর্ত উপদেষ্টা জানান, দেশে যেন আর ফ্যাসিবাদ মাথাচাড়া দিতে না পারে তেমন সংস্কারের কথা। বাংলাদেশ কখনোই আর ফ্যাসিবাদের দিকে ফিরে যাওয়ার সুযোগ রাখবে না। বাংলাদেশের যারা আইন প্রণেতা হবেন তারা বাংলাদেশের আইন কানুন সংবিধান এমনভাবেই প্রস্তুত করবেন যেন ফ্যাসিবাদ আর কখনোই মাথাচাড়া দিয়ে উঠতে না পারে। এ সময় ২৪-এর আন্দোলনকে দেশের গণতন্ত্রকামী মানুষের ধারাবাহিক আন্দোলনের ফসল বলেও অভিহিত করেন ছাত্রনেতারা। আরাফাতুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বাংলাদেশের ভেতরে ঢুকে 5 বাংলাদেশি কৃষককে পেটানোর অভিযোগ উঠেছে বিএসএফ এর বিরুদ্ধে। দুপুরে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বালাতারি সীমান্তে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, দুপুরে ভারতের নারায়ণগঞ্জ 138 ব্যাটালিয়নের বিএসএফ এর সদস্যরা কাঁটাতার পার হয়ে বাংলাদেশের প্রায় 500 গজ ভেতরে প্রবেশ করে। এ সময় স্থানীয় কৃষকরা প্রতিবাদ করলে দুই পক্ষের কথা কাটাকাটি হয়। পরে বিএসএফ সদস্যরা লাঠিচার্জ শুরু করলে শামসুল হক, জাবেদ আলী, তাজুল ইসলাম, কাশেম আলী ও রিপন নামের 5 বাংলাদেশি আহত হন। এ সময় স্থানীয়রা লাঠি হাতে জড়ো হতে শুরু করলে স্থান ত্যাগ করে বিএসএফ সদস্যরা। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে বিজিবি। পানি দেই, আমরা যে আবাদ করি, এখানে গরু নিয়ে আসি, আমার গরু নিয়ে গেছে, আমার সাইকেল ভাঙিয়ে দিয়ে গেছে, আমার সব কিছু নিয়ে গেছে, ওরা নিয়ে যায়। তারপরে লাস্টে সাইকেল টাইকেল ভাঙিয়ে টাঙিয়ে দিয়ে গরুকে মারি টাড়ি তারপরে আমাকে ছাড়িয়ে দিচ্ছে। ভারতীয় বিএসএফ যাতে বাংলাদেশের ভিতরে ঢুকে দখলদারিত্ব করতে না পারে, আমরা সেই বিচার চাই। গণ অভ্যুত্থানের মুখে দেশ ত্যাগ করা শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচার করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা। বৃহস্পতিবার আমিরাত ভিত্তিক সংবাদ মাধ্যম দ্য ন্যাশনালকে দেয়া সাক্ষাৎকারে এ কথা জানান তিনি। বলেন, শেখ হাসিনা এবং তার শীর্ষ কর্মকর্তাদের খুঁজে বের করে দেশে ফিরিয়ে আনা হবে যাতে তারা আইন অনুযায়ী পূর্ণ শাস্তি পান। ছাত্র জনতার তীব্র আন্দোলনে গত 5 আগস্ট ভারতে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর দায়িত্ব নেয় অন্তর্বর্তী সরকার। সাক্ষাৎকারে ডক্টর ইউনুস বলেন, শেখ হাসিনাকে ফেরাতে ভারতকে চিঠি দেওয়া হয়েছে। জাতিসংঘের মানবাধিকার কমিশনের প্রতিবেদন ছাড়াও তার বিরুদ্ধে অনেক প্রমাণ সরকারের কাছে রয়েছে। প্রধান উপদেষ্টা আরও বলেন, শেখ হাসিনাকে বিচারের আওতায় না আনলে জনগণ অন্তর্বর্তী সরকারকে ক্ষমা করবে না। 5 আগস্ট রাজধানীর যাত্রাবাড়িতে পুলিশের গুলিতে নিহত হাসান মিয়ার পরিচয় নিশ্চিত হওয়ার পর আজ জানাজা অনুষ্ঠিত হয়েছে। জুমার নামাজের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজার পর পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়। এরপর রাজু ভাস্কর্যের সামনে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে বের করা হয় কফিন মিছিল। পরে মিছিলটি ভিসি চত্বরে এসে শেষ হয়। গত 7 মাস ঢাকা মেডিকেল কলেজ মর্গে পড়ে থাকার পর ডিএনএ পরীক্ষার মাধ্যমে হাসানের পরিচয় শনাক্ত হয় বৃহস্পতিবার। হাসানের পরিবার জানায়, গত 5 আগস্ট থেকে নিখোঁজ ছিলেন হাসান। পরিবার বিভিন্ন জায়গায় খোঁজ করলেও তার সন্ধান মেলেনি। পরে সম্প্রতি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে তার বাবা জানতে পারেন ছেলের মরদেহ ঢাকা মেডিকেলের মর্গে আছে। পরে সেখানে গিয়ে ছেলের মরদেহ শনাক্ত করেন তিনি। আজ পবিত্র শবে বরাত। আরবি শাবান মাসের 14 তারিখ রাত সৌভাগ্যের রজনী হিসেবে পালন করেন মুসলিমরা। ফার্সি শব্দ শব এর অর্থ রাত আর বরাত অর্থ সৌভাগ্য। আরবিতে বলে লাইলাতুল বারাত বা সৌভাগ্যের রাত। এই রাতে ধর্মপ্রাণ মুসলিমরা পরম করুণাময় মহান আল্লাহর অনুগ্রহ লাভের আশায় নফল নামাজ, কোরআন তেলাওয়াত ও জিকিরে মগ্ন থাকেন। অতীতের পাপ ও অন্যায়ের জন্য ক্ষমা প্রার্থনা এবং ভবিষ্যৎ জীবনের কল্যাণ কামনা করে মোনাজাত করেন। টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমার ময়দানে একসঙ্গে জুমার নামাজ আদায় করেছেন লাখো মানুষ। বড় জামাতে অংশ নিতে পেরে সন্তোষ প্রকাশ করেন মুসল্লিরা। দেশ ও জাতির মঙ্গল কামনায় হয় বিশেষ দোয়া। শবে বরাতের রাতেও ময়দান পরিপূর্ণ থাকবে বলে আশা আয়োজক কমিটির। টঙ্গী তুরাগ তীরে দেশ বিদেশের লাখো মানুষ অংশ নিয়েছেন বিশ্ব ইজতেমার 3য় পর্বে। বাদ ফজর থেকেই জিকির, আশকার আর ইবাদত বন্দিগিতে মশগুল থাকেন মুসল্লিরা।
আর জুমার নামাজের আগেই ময়দান পরিণত হয় জনসমুদ্রে। জুমার নামাজে অংশ নেন লাখো মুসল্লি। ওই সময় ইজতেমার ময়দান ছাপিয়ে আশপাশের সড়কগুলোতে ছড়িয়ে পড়েন মুসল্লিরা। ইজতেমা ময়দানে দেশের বৃহত্তম জুমার নামাজে ইমামতি করেন মাওলানা সাদের ছেলে মাওলানা ইউসুফ বিন সাদ। ভাই যে আল্লাহ তাআলা আমাদেরকে ইজতেমা করার জন্য এক তৌফিক দান করছেন, ওসে অনেক বাধা বিধি আসছে, আল্লাহ তাআলাই করাইছেন। উম্মতি মুহাম্মদি সবাই দিন পায়ে যা, সবাই জান্নাতি হইতে পারি, এই একটা উদ্দেশ্যে আমরা এখানে সমাবেশ হইতেছি। এদিকে ইজতেমা ময়দানে হামলার গুজব ছড়িয়ে একটি মহল ভীতি সৃষ্টির চেষ্টা করে বলে অভিযোগ মাওলানা সাদ অনুসারীদের। অপপ্রচার চালাচ্ছে যেখানে কোনো হামলা হতে পারে। এটা পুলিশ কমিশনার সাহেব বলছে এটা সম্পূর্ণ একটা ভিত্তিহীন, যাতে আমাদের এখানে মানুষের উপস্থিতি কম হয় এই জন্য একটি চিহ্নিত মহল তারা অপপ্রচার চালিয়ে এখানে যাতে মুসল্লিরা না আসে এইভাবে তারা অপপ্রচার চালাচ্ছে। তবে ইজতেমা মাঠে কোনো নিরাপত্তা ঝুঁকি নেই বলে জানান জিএমপি কমিশনার। নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থাও। আমরা সিসিটিভি এবং ড্রোনের মাধ্যমে আমরা সার্ভেলেন্স করছি। আমরা সাদা পোশাকেও প্রচুর পরিমাণে ফোর্স নিয়োগ করেছি, যাতে এই কোনো দুষ্কৃতিকারী যদি ঢুকে যায় তাদেরকে আমরা চিহ্নিত করার জন্য। শুক্রবার বাদ ফজর ভারতের নিজামুদ্দিনের মাওলানা আব্দুস সাত্তারের আমবয়ানের মধ্য দিয়ে শুরু হয় আনুষ্ঠানিকতা। রোববার আখিরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এবারের 58তম বিশ্ব ইজতেমা। টঙ্গীর তুরাগ তীরে চলছে মাওলানা সাদ অনুসারীদের বিশ্ব ইজতেমার ৩য় পর্ব। রোববার আখিরি মোনাজাত পরিচালনা করবেন মাওলানা সাদের বড় ছেলে মাওলানা ইউসুফ বিন সাদ। এখানে আসা মুসল্লিরা বলছেন, তাবলীগ জামাত নিয়ে যে ভেদাভেদ তৈরি হয়েছে তা দ্রুত নিরসন করে এক হোক বিশ্ব ইজতেমার ময়দান। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, টঙ্গী, গাজীপুর। এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ।